প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৫, গল্প ইন্দ্রজাল। এখন পড়ছি দ্বিতীয় অংশ। ৫। চোখ গোল গোল করে একে অন্যের দিকে তাকালো ছেলেরা। ও হাসি দিল, মুসা বলল। হাসি দেয়া আর কথা বলা একই কথা। এরপর হয়তো কবিতা পড়তে শুরু করবে। হুম, ভুকুটি করল কিশোর। রবিন, শিওর তুমি দাওনি? আরে না না। আমার পেছনে শুনলাম হাসি। অদ্ভুত, কিছু একটা কৌশল করে রেখেছে ডেটলার, বুঝতে পারছি না। আবার খুলিটা তুলে নিল কিশোর। আরেকবার উল্টে পাল্টে দেখল। রোদের মধ্যে এনে গর্তগুলোর ভেতরে দেখল, না, কোনো যন্ত্রপাতি ভরে রাখার চিহ্ন নেই। এটা তারের মাথাও না, রহস্য বটে। বটে কি বলছো? রহস্যের বাপ, বলল মুসা। কিন্তু খুলিটা হাসলো কেন? রবিনের প্রশ্ন। কোনো কারণ নেই, খুলি ঠান্ডা লাগতে পারে না। কেন? জানি না, কিশোর বলল। তবে চমৎকার একটা রহস্য যে, তাতে কোনো সন্দেহ নেই। চুটিয়ে মাথা খাটানো যাবে। খাটাও, তোমার যত খুশি। হাত নাড়ল মোসা। আমার মাথায় কিছু ঢুকছে না। কাল রাতে দুই চোর এলো টাঙ্ক চুরি করতে। আজ ওটার ভেতর থেকে বেরোলো একটা খুলি, হাসি মারে। তারপর হয়তো মেরি চাচির ডাকে তার কথায় বাধা পড়ল। কিশোর, কোথায় তোরা? এই কিশোর, বেরিয়ে আয় তো, আয় না। সেরেছে, বলল রবিন। এত ডাকাডাকি, নিশ্চয় কাজ। হ্যাঁ, একমত হলো মোসা। খাবার কথা হলে বলতো। চলো, ডাকছে যখন, না গিয়ে উপায় কি? হ্যাঁ। দ্রুত হাতে আবার সক্রেটিসকে টাঙ্কে ভরে তালা লাগিয়ে দিল কিশোর। তিনজনে বেরিয়ে এলো ওয়ার্কশপের বাইরে। এই যে, আয় একটু, মোলায়েম গলায় বললেন মেরি চাচি। তোর চাচা গেছে আরো মাল আনতে। বরিশার রোবারকে নিয়ে গেছে। এগুলো না গোছালেই নয়। সকালে আনা মালের স্তূপ দেখালেন তিনি। আবার এনে রাখবে কোথায়? দে না একটু গুছিয়ে, লক্ষ্মী বাবারা আমার, খাওয়াবো। এই অনুরোধের পর আর না বলা যায় না। কাজে লাগলো ওরা। মেরি চাচি বলেছেন বটে, একটু, কিন্তু কাজ অনেক বেশি। গোছাতে গোছাতে লাঞ্চের সময় হয়ে গেল। সময় মতোই খাবার দিয়ে গেলেন তিনি। খেয়ে আবার কাজে লাগলো ওরা। প্রায় শেষ করে এনেছে। এই সময় টাক নিয়ে ফিরে এলেন রাশেদ পাশা। আরেক টাক বোঝাই করে এনেছেন। সারাটা বিকেলও ব্যস্ত থাকতে হলো ওদের। কাজ করছে বটে, কিন্তু কিশোরের মন পড়ে রয়েছে টাঙ্কের ভেতর। কাজ শেষ করতে করতে সন্ধ্যা। বাড়ি ফিরে যাওয়ার জন্যে তৈরি হলো রবিন আর মোসা। মোসা বলল পরদিন সকালে উঠেই চলে আসবে। রবিন জানালো তার আসতে দেরি হবে, লাইব্রেরিতে যেতে হবে, চাকরি। রাতের খাওয়া খেয়েই ঘুম পেল কিশোরের। সারাদিনের খাটুনি, প্রচণ্ড ক্লান্তি, ভাবার মতো মন নেই আর এখন। উঠল। ঘুমোতে যাওয়ার আগে খুলিটা সরিয়ে রাখবে। বলা যায় না, গত রাতে যখন এসেছিল, আজ আসতে পারে চোর। বাইরের চত্বর পেরিয়ে ওয়ার্কশপে এসে ঢুকলো কিশোর। তালা খুলে খুলি আর হাতির দাঁতের স্ট্যান্ডটা বের করে নিল। টাঙ্কের সমস্ত জিনিসগুলো আবার ভরে রেখে তালা লাগিয়ে দিল। টাঙ্কটা লুকিয়ে রাখলো সাফার মেশিনটার ওধারে। উপরে কয়েকটা ক্যানভাস চাপা দিয়ে দিল। টাঙ্ক এখানেই থাক, কিন্তু খুলির ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না সে। খুলি হাতে বসার ঘরে এসে ঢুকলো কিশোর। এ ঘর দিয়েই তার ঘরে যেতে হয়। আজকে উঠলেন মেরি চাচি। ওটা কি রে কিশোর? ওই মরার খুলি নিয়ে এসেছিস কোত্থেকে? ওট সক্রেটিস, বলল কিশোর, যেন এতেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বুঝে যাবেন মেরি চাচি। ভাবলাম রাতে কথা বলতে পারে, তাই নিয়ে এলাম। কথা বলবে? খবরের কাগজ থেকে মুখ তুললেন রাশেদ পাশা। কি বলবে? দেখতে বুদ্ধিমানই লাগছে, গোয়েন্দা নাকি?
না, জাদুকর। কোত্থেকে কি সব নিয়ে আসে? বিড়বিড় করলেন মেরি চাচি। এই তুই যা তো, সরা ওটা আমার চোখের সামনে থেকে, রাস্তায় ফেলে দে গিয়ে। ফেলার তো প্রশ্নই ওঠে না। শোবার ঘরে এনে সযত্নে দেরাজের উপর রেখে দিল কিশোর। খাওয়ার পর ঘুম আসছিল বটে, এখন চলে গেছে। কাজও কিছু নেই। নিচে নেমে এলো আবার টেলিভিশন দেখার জন্যে। তাও বেশিক্ষণ ভালো লাগলো না। আবার উঠে এলো শোবার ঘরে। চুপচাপ বসে সক্রেটিসের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ অপেক্ষা করল। না, কথা বলবে বলে মনে হয় না। বোঝা যাচ্ছে ডেটলার সামনে না থাকলে বলে না। তার মানে ভেন্ট্রিলোকুইজমে অসাধারণ ক্ষমতাশালী ভেন্ট্রিলোকুইস্ট ছিল ডেটলার। বিছানায় শুয়ে বাতি নিভিয়ে দিল কিশোর। সবে তন্দা লেগেছে, টুটে গেল মোলায়েম শীষের শব্দে। আবার শোনা গেল শীষ। মনে হলো ঘরের ভেতরেই। পুরোপুরি সজাগ হয়ে গেল কিশোর। উঠে বসল বিছানায়। কে, চাচা? জিজ্ঞেস করল। ভাবলো বুঝি আবার কোনো মজা করতে এসেছেন। আমি। দেরাজের দিক থেকে ভেসে এলো মোলায়েম স্বর। সক্রেটিস। সক্রেটিস? ঢোক গিলল কিশোর। সময় এসেছে কথা বলার। না না, বাতি জ্বেলো না। শোনো, ভয় পেও না। শুনছো? বুঝতে পারছো? কথা বলতে কষ্ট হচ্ছে যেন। অন্ধকারে খুলিটা দেখার চেষ্টা করলো কিশোর। দেখা গেল না। আরেকবার ঢোক গিলে বলল, হ্যাঁ শুনছি। গুড। নিশ্চয় যাবে কাল 311 নম্বর কিং স্ট্রিটে। কোড ওয়ার্ড সক্রেটিস। বুঝতে পারছো? পারছি। সাহস করে জিজ্ঞেস করলো কিশোর, কিন্তু কেন? কে কথা বলছো? আমি, সক্রেটিস। ধীরে ধীরে মিলিয়ে গেল ফিসফিসে মোলায়েম স্বর। সুইচ টিপে আলো জ্বেলে দিল কিশোর। আগের মতোই বসে আছে সক্রেটিস, তার দিকে চেয়ে হাসছে নীরব হাসি। খুলিটা কথা বলেনি, বলতে পারে না, কিন্তু কিশোর নিশ্চিত এ ঘর থেকেই কথা শোনা গেছে, জানালার বাইরে থেকে নয়। জানালার কাছে এসে বাইরে উকি দিল সে। শান্ত নির্জন চত্বর। তাজ্জব কাণ্ড। আবার বিছানায় ফিরে এলো কিশোর। একটা মেসেজ দেয়া হয়েছে তাকে। আগামী দিন 311 নম্বর কিংস স্ট্রিটে যাওয়ার অনুরোধ। যাবে কি? প্রশ্ন করল নিজেকেই। নিশ্চয় রহস্য আরো জমে উঠছে। জটিল থেকে জটিলতর হচ্ছে। এই তো চাই। 6। আমার যাওয়া লাগবে না? জিজ্ঞেস করলো মূসা। ইয়ার্ডের ছোট ট্রাকটার সামনের সিটে পাশাপাশি বসে আছে সে আর কিশোর। ড্রাইভিং সিটে বরিশ। 311 নম্বর বাড়িটার দিকে চেয়ে আছে কিশোর। পুরনো বড় অট্টালিকা। বারান্দার সামনে সাইনবোর্ড, রং চটা মলিন। শুধু রুমস শব্দটা পড়া যায়। নিচে একটা নো ভ্যাকান্সিজ নোটিশ। আশপাশের বাড়িগুলোরও একই দশা। জীর্ণ বিবন্ন, বয়সের ভারে ঢুকছে। আরো বোর্ডিং হাউস আছে, স্টোর আছে কয়েকটা। সবগুলোই মেরামত দরকার। রাস্তায় কয়েকজনকে দেখা গেল, সবাই বৃদ্ধ। বোঝা যায় দরিদ্র কিংবা কোমায়ের বুড়োদের এলাকায় এটা। না, জবাব দিল কিশোর। বসে থাকো এখানে, ভয় নেই। আমার কোনো বিপদ হবে না। তুমিও না গেলে পারতে। ভয়ে ভয়ে বাড়িটার দিকে তাকালো মূসা। খুলি বলল আসতে, আর অমনি হুট করে চলে আসাটা উচিত হয়নি। অন্ধকারে বললে না। কি জানি সত্যিই বলেছে কিনা। এখনো এমনও তো হতে পারে স্বপ্ন দেখেছি আমি। কিন্তু স্বপ্নই হোক আর সত্যিই হোক, ঠিকানা মতো বাড়িটা তো পেয়েছি। আর পেয়েছি যখন, ভেতরে না ঢুকে আমি যাচ্ছি না। 20 মিনিটের মধ্যে আমি ফিরে না এলে তুমি আর বরিশ ঢুকবে। বেশ। কিশোর, আমার ভাল লাগছে না। এই কেসের কিছু কিছু জিনিস একেবারেই পছন্দ হচ্ছে না আমার। ঠিক আছে, যদি কোনো বিপদে পড়ি গলা ফাটিয়ে চিল্লাবো। তাই করো, বলল বিশালদেহী ব্যাভারিয়ান।
যাও, কোনো কোন বেটা কি করবে, আমি আছি না। মুঠো পাকিয়ে দেখালো সে। থ্যাংক ইউ বলে ট্রাক থেকে নামলো কিশোর। পথ পেরিয়ে সামনের ছোট বারান্দায় উঠল। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে এসে দাঁড়ালো একটা দরজার কাছে। কলিং বেলের বোতাম টিপল। তার মনে হলো দীর্ঘ এক যুগ পরে যেন পায়ের আওয়াজ শোনা গেল ভেতরে। খুলে গেল দরজা। কালো চামড়ার একজন ছোটখাটো লোক, পুরু গোপ। কি চাই? রুম নেই, সব ভর্তি। লোকটার কথায় বিদেশি টান। কোন দেশি বুঝতে পারল না কিশোর। চেহারায় বোকা বোকা ভাব ফুটিয়ে তুলে বলল, মিস্টার সক্রেটিসকে খুঁজতে এসেছি। দীর্ঘ এক মুহূর্ত তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটা। তারপর পিছিয়ে গেল। এসো দেখি আছে নাকি। ঘরের ভেতরে পা রাখল কিশোর। চোখ মিটমিট করলো মৃদু আলোয়। ছোট ধুলায় ধূসর একটা হলঘর। তার ওধারে আরেকটা বড় ছড়ানো ঘর। অনেকগুলো চেয়ার টেবিল। কয়েকজন লোক, কেউ খবরের কাগজ পড়ছে, কেউ তাস খেলছে। সবারই কালো চামড়া, কুচকুচে কালো চুল, পেশিবহুল শরীর। সবাই মুখ তুলে দেখলো কিশোরকে। কারো চেহারায় কোনো ভাবান্তর হলো না। তাকে দাঁড়াতে বলে চলে গেল যে দরজা খুলেছিল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, এসো, সেরিনা দেখা করবে তোমার সাথে। পথ দেখিয়ে কিশোরকে আরেকটা ঘরে নিয়ে এলো লোকটা। দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। রোদে আলোকিত ঘর। আচ্ছা, অন্ধকার থেকে এসে প্রথমে কিছুই চোখে পড়ল না কিশোরের। আলো চোখে শুয়ে আসার পর দেখলো মহিলাকে বড় একটা রকিং চেয়ারে বসে আছে। সেলাই করছিল কি যেন। সেলাই থামিয়ে পুরনো ডিজাইনের চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। আরে আমি সেরিনা, জিপসি, বলল বৃদ্ধা। নরম নিরস কণ্ঠ। কি চাই? হাত দেখাবে? না ম্যাম, বিনীত ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। মিস্টার সক্রেটিস আমাকে এখানে আসতে বলেছে। ও মিস্টার সক্রেটিস, কিন্তু মিস্টার সক্রেটিস তো মৃত। খুলিটার কথা ভাবল কিশোর। ভুল বলেনি বৃদ্ধা। সক্রেটিস সত্যি মৃত। এবং তারপরেও তোমার সঙ্গে কথা বলল? বিড়বিড় করল মহিলা। অদ্ভুত, ভারী অদ্ভুত। বসো ইয়াং ম্যান, ওই যে টেবিলটার ধারে। কাচের বলের মধ্যে দেখতে হবে আমাকে। হাতির দাঁতের অলঙ্করণ করা দামি কাঠের তৈরি ছোট একটা টেবিলের কাছে বসলো কিশোর। উঠে এসে উল্টো দিকের আরেকটা চেয়ারে বসলো সেরিনা। বিচিত্র ডিজাইনের তৈরি টেবিলের নিচের খোপ থেকে বের করলো ছোট একটা বাক্স। তার ভেতর থেকে বেরোলো বড় একটা কাচের বল। টেবিলের মাঝখানে রাখলো বলটা। চুপ, চুপ করেই আছে কিশোর। তাও হিসিয়ে উঠল সেরিনা। একেবারে চুপ, কোনো কথা বলবে না, বলটাকে বিরক্ত করবে না। মাথা ঝাঁকিয়ে সায় জানালো কিশোর। টেবিলের ধার দু হাতে খামচে ধরে নিচু হয়ে চকচকে বলটার দিকে তাকালো সেরিনা। পাথরের মতো স্থির, নিঃশ্বাস ফেলছে না। দীর্ঘ সময় পেরোলো। অবশেষে কথা বলল সে বিড়বিড় করে, টাংটা দেখতে পাচ্ছি। লোক, অনেক লোক, অনেকেই চাইছে ওটা। আরেকজনকে দেখতে পাচ্ছি, ভয় পেয়েছে। ওর নামের প্রথম অক্ষর ও, না না, ডি। ভয় পেয়েছে, সাহায্য চাইছে। তোমাকে সাহায্য করতে বলছে। টাকা, আরে অনেক টাকা। অনেকেই চাইছে টাকাগুলো, কিন্তু ওগুলো লুকানো, দোহার আড়ালে মিলিয়ে যাচ্ছে। গেল, যা। কেউ জানে না কোথায় লুকানো। ধোয়া না, মেঘে ঢেকে যাচ্ছে বলটা। লোকটা চলে যাচ্ছে, হারিয়ে গেল মানুষের দুনিয়া থেকে। না, আর কিছু দেখতে পাচ্ছি না। সোজা হয়ে জোরে নিঃশ্বাস ফেলল মহিলা। বলের ভেতর দেখতে খুব কষ্ট হয় আজকাল। বয়স হয়েছে তো, একবার দেখলেই হাঁপিয়ে পড়ি। আজ আর দেখতে পারবো না। তা যা যা বললাম কিছু বুঝতে পেরেছ? ভুরু কোচকালো কিশোর, গাল চুলকালো। কিছু কিছু, একটা ট্রাঙ্ক আছে আমার কাছে, অনেকেই চাইছে ওটা।
আর ডি বোধ হয় ডেটলারের নামের আদক্ষর। দ্য গ্রেট ডেটলার। দ্য গ্রেট ডেটলার, বিড়বিড় করল মহিলা। জিপসিদের বন্ধু, কিন্তু ও তো হারিয়ে গেছে। আপনি বললেন মানুষের দুনিয়া থেকে হারিয়ে গেছে, এর মানে কি? বলতে পারবো না, মাথা নাড়ল বৃদ্ধা। তবে বল মিছে কথা বলে না। আমরা জিপসিরা ডেটলারকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে চাই। ও আমাদের বন্ধু। হয়তো তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে। তুমি চালাক, বয়স কম বটে, কিন্তু অনেক বড় মানুষের চেয়ে তোমার নজর চোখা। এমন অনেক কিছুই দেখে ফেলো তুমি, যা বড়দেরও নজর এড়িয়ে যায়। কিভাবে সাহায্য করব বুঝতে পারছি না। ডেটলারের ব্যাপারে প্রায় কিছুই জানি না। আর টাকার কথা তো এই প্রথম শুনলাম। ডেটলারের পুরনো একটা ট্যাঙ্ক কিনেছি নিলামে। তার মধ্যে কথা বলা একটা খুলি আছে, সক্রেটিস। ওই এখানে আসতে বললো আমাকে। ব্যাস, আর কিছু জানি না। দীর্ঘ যাত্রার শুরুতে প্রথমে একটা কদমই ফেলতে হয়, রহস্যময় কণ্ঠে বলল মহিলা। তারপর আরেক কদম, তারপর আরও এক কদম, এভাবে এগিয়ে যেতে হয়। যাও এখন, চোখ কান খোলা রাখো, হয়তো আরও কিছু জানতে পারবে। ট্যাঙ্কটা নিরাপদে রাখবে। সক্রেটিস আর কিছু বললে মন দিয়ে শুনবে। গুড বাই। উঠল কিশোর। গোপালা সেই জিপসিটা হলের দরজার বাইরে বারান্দা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল তাকে। ট্রাকেই বসে আছে বরিশ আর মুসা। এই যে কিশোর, এসেছো? দেখেই বলে উঠল মোসা। আমরা নামতে যাচ্ছিলাম। কিশোর পাশে উঠে বসলে বলল, কিছু হয়নি তো? হয়েছে, চুপ করলো কিশোর। গাড়ি ঘোরাচ্ছে বরিশ। ঘোরানো তোক অপেক্ষা করলো সে। তারপর আবার বলল, মানে হয়েছে অনেক কিছুই। কি হয়েছে বলতে পারবো না। আরে, এটা কেমন কথা? সব খুলে বলল কিশোর। শীষ দিয়ে উঠল মোসা। এ তো পেটের অসুখের মিক্সারের চেয়েও জটিল। মানুষের দুনিয়া থেকে হারিয়ে গেছে। টাকা গিয়ে ধোয়ার আড়ালে লুকিয়েছে। সব বাজে কথা, ফালতু বকর বকর। ফালতু না হলেও অদ্ভুত। মানে, তোমার কি মনে হয় অনেক টাকা লুকিয়ে রাখা হয়েছে ডেটলারের ট্যাঙ্কে? সক্রেটিসকে পেয়ে এতই উত্তেজিত হয়েছিলাম আমরা, এরপর আর ভালো করে দেখা হয়নি অবশ্য। ট্যাঙ্কে টাকা লুকানো থাকলে অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। বুঝতে পারবো ট্যাঙ্কটার জন্য পাগল হয়ে গেছে কেন লোকে। আমিও তাই ভাবছি। সক্রেটিসের জন্য নয়, আসলে টাকার জন্যেই পাগল হয়েছে ওরা। গিয়ে ভালো করে দেখব। আবার ট্যাঙ্কে কি হলো বলিস? হঠাৎ স্পিড বাড়ালেন। পিছু নিয়েছে আমাদের। গদগদ করলো বরিশ। অনুসরণ করছে। অ্যাক্সেলারেটরে পায়ের চাপ আরও বাড়লো। কালো একটা গাড়ি, ভেতরে দুজন লোক। ফিরে তাকালো কিশোর আর মুসা। পেছনের জানালার ভেতর দিয়ে দেখলো গাড়িটা। কাছে এসে গেল গাড়ি। ওদের পাশ কাটিয়ে আগে বাড়ার চেষ্টা করলো। সাইড দিল না বরিশ। পথ এখানে সরু, সামনে আর কোনো গাড়ি নেই। পথের ঠিক মাঝখান দিয়ে চলল সে। কিছুতেই পাশ কাটাতে দিল না পেছনের গাড়িটাকে। আধ মাইল মতো চললো এভাবে। তারপর সামনে দেখা গেল ফ্রিওয়ে। ওরকম ফ্রিওয়ে অনেক আছে লস অ্যাঞ্জেলসে। শহরের জনবহুল এলাকাগুলোতেই এসব রাস্তা বেশি। 4 থেকে 8টা গাড়ি পাশাপাশি চলাচল করতে পারে এরকম চওড়া বড় বড় সব রাস্তা চলে গেছে মূল রাস্তার উপর দিয়ে লম্বালম্বিভাবে, অনেকটা ওভারব্রিজের মতো। নিচের পথে লোক চলাচলের যাতে অসুবিধা না হয়, ট্রাফিক জ্যাম না ঘটে, তার জন্যই এই ব্যবস্থা। এসব রাস্তায় ট্রাফিক লাইট থাকে না। উপর দিয়ে যাব, বলল বরিশ। থামানোর চেষ্টা করতে পারবে না, পাশও কাটাতে পারবে না। বিন্দুমাত্র গতি না কমিয়ে ফ্রিওয়েতে উঠে গেল সে। দুদিকে গাড়ি চলাচল করছে। পেছনের গাড়িটা বুঝলো চেষ্টা করে আর লাভ নেই, সাইড পাবে না, থামাতে পারবে না ট্রাকটাকে। তাছাড়া ফ্রিওয়েতে থামা বেআইনি। নিচের রাস্তায় নেমে গেল ওটা, আর দেখা গেল না।
ভুল করেছি, আনমনে মাথা নাড়ল বরিশ। বেড়াদের ধরা উচিত ছিল, ভালো করে মাথায় মাথায় ঠুকে দিলে আচ্ছা শিক্ষা হতো। কিশোর, কোথায় যাব এবার? বাড়ি, জবাব দিল কিশোর। ওঝা, কি হয়েছে তোমার? অমন গুম হয়ে আছো কেন? আমার ভালো লাগছে না। এরা মরার খুলি রাতে কথা বলে। পুরোনো একটা ট্যাঙ্কের জন্য লোকের আগ্রহ। আমাদের পিছনে এসব মোটেও ভালো লক্ষণ নয়। ভয় পাচ্ছি আমি কিশোর। এই রহস্যের কথা আমাদের ভুলে যাওয়াই উচিত। ভুলতে চাইলেই কি আর ভোলা যায়? চিন্তিত মনে হলো কিশোরকে। এই এমন রহস্য ভুলতে পারবো না। আমরা চাই বা না চাই, এর সমাধানও বোধ হয় আমাদেরকেই করতে হবে। 8, 7। ইয়ারডে ফিরতেই ওদের উপর কাজ চাপিয়ে দিলেন মেরি চাচি। দুপুর পর্যন্ত ব্যস্ত রইল ওরা। খাওয়ার সময় হলো। এই সময় এলো রবিন। খাবে না? মাথা নাড়ল। বাইরে থেকে খেয়ে এসেছে। মুসা আর কিশোর খেয়ে নিল। তারপর তিনজন এসে ঢুকলো তাদের ব্যক্তিগত ওয়ার্কশপে। সকালে সমস্ত ঘটনা রবিনকে খুলে বলল কিশোর। সব শেষে বলল, সেরিনার কথায় যা বুঝলাম, বেশ কিছু টাকা কোনোভাবে হারিয়ে গেছে। আর এই টাকা হারানোর সঙ্গে ডেটলারের গায়েব হওয়ার কোনো সম্পর্ক আছে। হয়তো টাকাগুলো হাতিয়ে নিয়ে ইউরোপে পালিয়ে গেছে, বলল রবিন। না, সেরিনা বলল, ডেটলার সাহায্য চায়। মানুষের দুনিয়া থেকে সে হারিয়ে গেছে, আবার ফিরে আসতে চায়। জিপসিরা তাকে সহায়তা করতে রাজি। ব্যাপারটা ভারী অদ্ভুত। যাই হোক, টাকা নিয়ে ডেটলার নিখোঁজ হয়নি, টাকার জন্যই হয়েছে। টাঙ্কগুলো টাকাগুলো টাঙ্কে লুকানো আছে কিনা দেখলেই হয়, মনে করিয়ে দিল মোছা। কিন্তু কেন রাখতে যাবে টাঙ্কে? রাখুক আর না রাখুক, দেখি খুলে। ক্যানভাস সরিয়ে টাঙ্কটা বের করে আনা হলো। আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করলো ওরা। ভেতরে যত পুটলি আছে সব খুলে খুলে দেখলো। টাকার চিহ্নও নেই, দামি কোনো জিনিসও না, নেই। হতাশ হয়ে একটা বাক্সের উপর বসে পড়ল মুসা। ট্রাঙ্ক সুটকেসে লাইনিংয়ের তলায় অনেক সময় টাকা লুকানো থাকে, বলে উঠল কিশোর। সিনেমায় দেখনি? ওই যে ওই কোনায় লাইনিং ছেঁড়া দেখা যাচ্ছে। ছেঁড়া তো ছোট, বলল রবিন। ওর মধ্যে কটা টাকা ধরবে? বলতে বলতে আঙুল ঢুকিয়ে দিল ফুটোর ভেতরে। আরে, আছে কি যেন? চেঁচিয়ে উঠল। কাগজ, বোধহয় টাকা। তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে টিপে ধরে সাবধানে বের করে আনলো ওটা। না, টাকা তো না, পুরনো চিঠি। দেখি তো। হাত বাড়ালো কিশোর। খামের উপরে ডেটলার এবং একটা হোটেলের নাম লেখা। পোস্ট মার্ক দেখে বোঝা গেল বছরখানেক আগের চিঠি। ওই সময় নিখোঁজ হয়েছিল সে। তার আগেই ট্যাঙ্কের লাইনিংয়ের ভেতরে লুকিয়ে ফেলেছিল চিঠিটা। তার মানে গুরুত্বপূর্ণ। টাকার সূত্র হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে। রবিন বলল, ম্যাপ ট্যাপ কিছু আছে? দেখো না খুলে। খাম খুলে একটা কাগজ বের করলো কিশোর। চিঠি লেখা আছে, সেন্ট পিজন হসপিটাল, জুলাই 17। ডিয়ার ডেটলার, আমি ডেন কারমল। চিনতে পারছো নিশ্চয়? হাজার হোক তুমি আমার বন্ধু। জেলে একই কামরায় ছিলাম। আমি এখন হাসপাতালে। আর বেশি দিন বাঁচব না। ঠিক কতদিন বাঁচব আর বলতে পারবো না। 5 দিনও হতে পারে, 3 হপ্তাহ, কিংবা হয়তো 2 মাস। ডাক্তাররা শিওর না। তবে টিকবো না আর। হয়তো তোমার কাছে এই আমার শেষ চিঠি। আর একটা কথা, কখনো যদি শিকাগোয় যাও, আমার মামাতো ভাই ড্যানি স্ট্রিটের সঙ্গে দেখা করো। তাকে আমার খবর জানিও। ইচ্ছে হচ্ছে আরও অনেক কিছু লিখি, কিন্তু পারছি না। তোমার বন্ধু ডেন। এ তো সাধারণ একটা চিঠি, পড়ে বলল মুসা। এর আর কোনো গুরুত্ব নেই। কি জানি। মুসার সঙ্গে একমত হতে পারল না কিশোর। থাকতেও পারে।
ঠিকই, গুরুত্ব না থাকলেও ডেটলার নিখোঁজ হবে কেন? রবিন বলল। আমার মনের কথাটা বলেছ। কেন লুকালো? কারণ চিঠিটাকে গুরুত্ব দিয়েছে। মাথা চুলকালো মশা। তবে টাকার সঙ্গে এই চিঠির সম্পর্ক নেই। জেন হাসপাতাল থেকে চিঠিটা লিখেছে ডেন কারমল, বলল রবিন। কয়েদিদের সব চিঠি ভালো মতো দেখে, পরখ করে তারপর বিলি করা হয়। টাকার কথা খোলাখুলি লেখা সম্ভব ছিল না, জেল কর্তৃপক্ষের নজরে পড়বে যদি না গোপন কোনো সংকেতের মাধ্যমে না লেখে। রবীন্দ্রের কথার শেষে যোগ করল কিশোর। অদৃশ্য কালিটালি দিয়ে লিখেছে বলতে চাইছো? প্রশ্ন করল মশা। অসম্ভব না, চলো ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করি। 2 সুরঙ্গের ঢাকনা সরিয়ে পাইপের ভেতরে ঢুকলো কিশোর, তার পেছনে রবিন, সবশেষে মশা। হেডকোয়ার্টারে ঢুকলো ওরা। প্রথম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চিঠিটার প্রতিটি ইঞ্চি দেখলো কিশোর। কিছু নেই, জানালো সে। দেখি অন্য টেস্ট করে। একটা জার থেকে খানিকটা অ্যাসিড নিয়ে কাচের বিকারে ঢাললো কিশোর। অ্যাসিডের বাষ্পের উপর টান টান করে মেলে ধরল চিঠিটা। নেড়ে চেড়ে দেখল, কোনো প্রতিক্রিয়া হলো না। যা ভেবেছিলাম, বলল সে। জেলখানায় অদৃশ্য কালি পাবে কোথায়? বড় জোর লেবু পাওয়া যাবে। লেবুর রস খুব সাধারণ অদৃশ্য কালির কাজ করে। ওই রস দিয়ে কাগজে লিখলে এমনিতে দেখা যায় না, কিন্তু কাগজটা গরম করলে লেখাগুলো ফোটে। তাই দেখি এবার। ছোট একটা গ্যাস বার্নার ধরালো কিশোর। কাগজটা থেকে শিখার উপর ধরে গরম করতে লাগলো। না, কিছুই নেই, বলল সে। দেখি খামটাতে কিছু আছে কিনা। কোনো পরীক্ষাই ফল হলো না। খামেও পাওয়া গেল না লেখা। হতাশ হলো কিশোর। সাধারণ চিঠি বোধ হয়। কিন্তু তাহলে লুকিয়ে রাখলো কেন ডেটলার? হয়তো ভেবেছে সূত্র আছে এটাতে, তারপর আর পায়নি। রবিন বলল, শোনো, এমনও হতে পারে জেলে থাকতেই লুকানো টাকার কথা ডেটলারকে বলেছে কারমল। কোথায় আছে সেটা বলেনি। হয়তো এও বলেছে, তার যদি কিছু হয়ে যায় টাকাগুলো যেন খুঁজে বের করে ডেটলার। তারপর সত্যি সত্যি অসুখে পড়ল কারমল। এমন অসুখ আর বাঁচবে না। বন্ধুকে চিঠি লিখলো সে। অন্যের কাছে না হলেও হয়তো ডেটলারের কাছে চিঠি তারা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই লুকিয়ে রেখেছে। কথাটা গোপন থাকেনি, কোনোভাবে জেনে গেছে আর কেউ, হয়তো ওই জেলেরই অন্য কোনো কয়েদি। ডেটলার আর কারমলের মাঝে পত্র বিনিময় যে হয় এটাও জেনেছে, জানিয়ে দিয়েছে তার বাইরের বন্ধুদেরকে। তাদের ভয়েই গা ঢাকা দিয়েছে ডেটলার। পুলিশের কাছে যেতে পারেনি, কারণ কি বলবে পুলিশকে? না লুকিয়েও উপায় ছিল না। টাকা কোথায় আছে এই কথা আদায়ের জন্যে তার উপর অত্যাচার চলতে পারে। ঠিক বলছি? যুক্তি আছে, জানালো কিশোর। হয়তো এরকমই কিছু ঘটেছে। তবে এই চিঠি ছাড়া আর কিছু পাঠাতে পারেনি কারমল। পুলিশের সন্দেহ হবে এরকম কিছু পাঠানো সম্ভব ছিল না। পুলিশের হাত হয়েই আসে। চিঠিতেও কিছু নেই, ট্রাঙ্কেও নেই। মুসা বলল, তাহলে এটা রেখেছি কেন আমরা? লোকে পাগল হয়ে গেছে এটার জন্যে। এটা হাতে পাওয়ার জন্যে। দরকার হলে মানুষ মারতেও দ্বিধা করবে না ওরা, আমি শিওর। খামোখা এটা রেখে বিপদে পড়ে লাভ কি? কেউ জবাব দিল না। আমি বলি কি, আবার বলল সে, হ্যামলিনকেই দিয়ে দেয়া যাক, করে $99 লাভ। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। সেরিনা বলেছিল আমরা সাহায্য করতে পারবো। এখন আর আমার সেরকম মনে হচ্ছে না। ঠিক আছে, হ্যামলিনকেই ফোন করে দিই।
এতই যখন চাইছে, তবে $100 নিচ্ছি না আমি। $1 কিনছি, $1 বেচবো। লাভের অত দরকার নেই। $99 ছেড়ে দেবে? দেব। টাংটা এখন আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আরেকজন লোক নিয়ে গিয়ে বিপদেও পড়বে, $100ও খরচ করবে। এটা বোধহয় উচিত না। দাঁড়াও, আগে চিঠিটার ছবি তুলে নিই। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি আর খামের কয়েকটা ছবি তুলল কিশোর। তারপর ফোন করলো হ্যামলিনকে। জাদুঘর জানালো রওনা দিচ্ছে সে। হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। চিঠিটা আবার রেখে দিল লাইনিংয়ের ভেতরে, আগের জায়গায়। টাঙ্গের জিনিসপত্র যেখানে যেভাবে ছিল সেভাবেই রাখলো যতটা সম্ভব। শেষে সক্রেটিসকে আনতে ঘরে চলল কিশোর। শোবার ঘরে ঢুকে দেখল আতঙ্কিত চোখে খুলিটার দিকে তাকিয়ে আছেন মেরি চাচি। কিশোর দেখেই বলে উঠলেন তিনি, ওটা ওটা। বাকরুদ্ধ হয়ে গেল। কি চাচি? ওটা জানিস কি করেছে? আমাকে টিটকারি দিয়েছে। টিটকারি? হ্যাঁ, ঘরটা পরিষ্কার করতে ঢুকলাম আর ওই বিচ্ছিরি জিনিসটা। রেগে উঠলেন তিনি। কাল রাতেই তোকে বলেছিলাম ফেলে দিয়ে আসতে। যা, এখনই নিয়ে যা। তোমার সঙ্গে রসিকতা করেছে আর কি। জাদুকরের জিনিস তো। মুচকি হাসল কিশোর। হাসছিস? তুই হাসছিস? আমার সঙ্গে রসিকতা করে? আর একটা কথা বলবি না। যা, নিয়ে যা। ওটা এখান থেকে। সাবান দিয়ে হাত না ধুয়ে আর ঘরে ঢুকবি না। যাচ্ছি যাচ্ছি। হাত তুলল কিশোর। ওটা নেয়ার জন্যই এসেছি। বাড়ির ধারে কাছে যেন না থাকে, দূরে কোথাও ফেলবি। হতচ্ছাড়া খুলি। বেঁচে থাকতেও নিশ্চয় খুব শয়তান ছিল লোকটা। খুলি আর হাতির দাঁতের স্ট্যান্ডটা নিয়ে ওয়ার্কশপে ফিরে এলো কিশোর। মেরি চাচিকে যে টিটকারি দিয়েছে খুলি, এ কথা জানালো 2 সহকারীকে। আশ্চর্য, রবিন বলল। মেরি চাচিকে টিটকারি দিতে যাবে কেন? বেশি রসিক আর কি, বলল মূসা। ভরো এটাকে কাপড়ে পেঁচাও, বিদেয় হোক। ভাবছি। গালে আঙুল রাখলো কিশোর। রেখেই দেব নাকি এটাকে? টাংটাও? আরো কিছু পরীক্ষা? না না, কোনো দরকার নেই। তাড়াতাড়ি কাপড় দিয়ে খুলিটা পেঁচাতে শুরু করলো মূসা। মেরি চাচি বলছে ফেলে দিয়ে আসতে। এরপর আর রাখা যাবে না। তাছাড়া হ্যামলিনকেও কথা দিয়ে ফেলেছি, ও চলে আসছে। জাহান্নামে যাক বেদমেজ খুলি। ভদ্রমহিলার সম্মান করতে জানে না। আর কিশোর, তোমাকেও বলি, সব রহস্যেরই সমাধান করতে হবে আমাদের। এমন কোনো ক্ষত তো কারো কাছে ক্ষত তো কারো কাছে লিখে দেয়নি। দরাম করে ট্যাঙ্কের ডালা বন্ধ করে তালা লাগিয়ে দিল সে। তর্ক করতে যাচ্ছিল কিশোর, বাধা পড়ল বরিশের ডাকে। কিশোর, এই কিশোর, তোমরা কোথায়? এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। বাইরে বেরিয়ে দেখলো ওরা জাদুকরি। এই যে ছেলেরা, বলে উঠল হ্যামলিন। ডেটলারের ট্রাঙ্ক শেষ তো বেরোলো। এমন একটা ভাব করলো যেন এটা তার নিজেরই কৃতিত্ব, জাদুর জোরে বের করেছে। হ্যাঁ, বলল কিশোর, নিয়ে যেতে পারেন। হাত ঝাঁকুনি দিল জাদুকর। বেরিয়ে এলো $100। এত টাকা লাগবে না, মাথা নাড়ল কিশোর। $1 দিলেই হবে। গম্ভীর হলো জাদুকর। আমার উপর কেন এই দয়া, জানতে পারি? ভেতরের জিনিসপত্র কিছু রেখে দিয়েছ নাকি? না, যা ছিল সবই আছে। সত্যি কথাই বলি, টাংটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। অনেকেই অনেকেই চাইছে এটা। শেষে কোন বিপদে পড়ব? বুঝলাম, হাসলো জাদুকর। সব বিপদটাই আমার ঘাড়ে চালান করে দিতে চাইছো? দাও, আমি ওসবের পরোয়া করি না। $100 নিলেও পারতে। ইচ্ছে করে দিচ্ছি। না, $1। বেশ। কিশোরের কানের কাছে হাত নিয়ে এলো হ্যামলিন। কানের ভেতর থেকে টেনে বের করলো $1। নাও। টাংটা এনে দেয়া হলো জাদুকরকে। ওটা গাড়ির পেছনের
ছিটে তুলে দিতে অনুরোধ করল সে। ধরাধরি করে তার নীল স্যালনে তুলে দিল ছেলেরা। কেউই খেয়াল করল না তাদেরকে লক্ষ্য করছে 2 জোড়া চোখ। গাড়িতে উঠল হ্যামলিন। এরপর কোথাও জাদু দেখাতে গেলে তোমাদের নিয়ে যাব সঙ্গে করে। থ্যাঙ্কস স্যার, বলল কিশোর। ইয়ার্ডের গেট দিয়ে বেরিয়ে গেল গাড়িটা। যাক বাবা, বাঁচা গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলল মূসা। হ্যামলিন নিয়ে গিয়ে কি করবে? নিশ্চয় পরীক্ষা করে দেখবে খুলিটা কিভাবে কথা বলে। দেখুক গে, যা খুশি করুক, আমাদের কি? আমাদের ঘাট থেকে তো নামলো। 8 সারাটা বিকেল আর কিছু ঘটল না। সকাল সকাল বাড়ি ফিরল রবিন। দেখে তার বাবা বাড়িতেই বসে আছেন। এ সময়ে সাধারণত বাইরেই থাকেন তিনি। বড় পত্রিকায় কাজ করেন, তাই অনেক কাজ থাকে। আজ হয়তো কাজ নেই, বাড়ি চলে এসেছেন। রবিন খাবার টেবিলে খেতে বসে বললেন, মিস্টার মিলফোর্ড, পত্রিকায় তোমাদের ছবি দেখলাম। পুরনো একটা ট্যাঙ্ক নাকি নিলামে কিনে এনেছ? ভেতরে ইন্টারেস্টিং কিছু পেলে? পেয়েছি, একটা কথা বলা খুলি, নাম সক্রেটিস। কথা বলা খুলি? তার নাম আবার সক্রেটিস? আতকে উঠলেন যেন মিসেস মিলফোর্ড। কথা বলেছে নাকি তোর সঙ্গে? না মা, আমার সঙ্গে বলেনি। কিশোরের সঙ্গে বলেছে। এ কথা বলতে গিয়েও বলল না। ম্যাজিশিয়ানের জিনিস তো, কোনো রকম চালাকি করে রেখেছে ভেতরে। হেসে বললেন মিস্টার মিলফোর্ড, কি যেন নাম? ডেটলার। লোকটা নিশ্চয় খুব উঁচু দরের ভেন্ট্রিলোকুইস্ট ছিল। কিশোর রেখে দিয়েছে নাকি খুলিটা? না, বেচে দিয়েছে। আরেক জাদুকর এসে কিনে নিয়ে গেছে। ডেটলার নাকি তার বন্ধু ছিল। নাম কি এক একজনের? দ্য গ্রেট ডেটলার, হ্যামলিন দ্য মিস্টিক। কি বললে? মুখ তুললেন মিস্টার মিলফোর্ড। হ্যামলিন দ্য মিস্টিক? অফিস থেকে বেরোনোর আগেই তো শর্ট নিউজ করে দিয়ে এলাম। বিকেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যামলিন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? অবাক হয়ে ভাবল রবিন। খুলিটা দুর্ভাগ্যের কারণ হলো না তো? তার ভাবনায় বাধা পড়ল। মিস্টার মিলফোর্ড বললেন, ইয়টে করে সাগরে বেরোবে নাকি? ছেলের চেহারার পরিবর্তন দেখে হাসলেন। আগামী রোববার আমার এক বন্ধু তার ইয়টে দাওয়াত করেছে। ক্যাটালিনা আইল্যান্ডে বেড়াতে যাবে। তাই নাকি? খাওয়া ভুলে চেঁচিয়ে উঠল রবিন। হ্যামলিনের কথা বেমালুম ভুলে গেল। পরদিন সকালে যখন পাশা সার্ভিস ইয়ার্ডে এলো, তখনও মনে পড়ল না কথাটা। পুরনো একটা ওয়াশিং মেশিন সারাতে ব্যস্ত কিশোর আর মূসা। রবিনও সাহায্য করলো তাদেরকে। শেষ হলো কাজ। মেশিনটা সবে চালু করেছে কিশোর। এই সময় একটা গাড়ি ঢুকলো ইয়ার্ডে। পুলিশের গাড়ি। পুলিশ চিফ ইয়ান ফ্লেচার নামলেন গাড়ি থেকে। হ্যালো বয়েজ, এগিয়ে এলেন তিনি। তোমাদের সঙ্গে কথা আছে। কথা? উঠে দাঁড়ালো কিশোর। হ্যাঁ, হ্যামলিন নামে এক লোকের কাছে গতকাল তোমরা একটা ট্যাঙ্ক বিক্রি করেছিলে। কার অ্যাক্সিডেন্ট করেছে লোকটা। গাড়িটার যথেষ্ট ক্ষতি হয়েছে। সেও বেশ ব্যথা পেয়েছে। এখন হাসপাতালে। প্রথমে ভেবেছিলাম সাধারণ দুর্ঘটনা। লোকটা বেহুশ ছিল, কথা বলতে পারেনি। আজ সকালে হুঁশ ফিরেছে। জানালো আরেকটা গাড়ি দিয়ে ধাক্কা মেরে তাকে রাস্তা থেকে ফেলে দেয়া হয়েছে। ওই গাড়িটাতে 2 জন লোক ছিল। ট্যাঙ্কটার কথাও বলল। ওটা চুরি করে নিয়ে গেছে যারা ধাক্কা মেরেছিল। ভাঙা গাড়িটা গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। ওর মধ্যে ট্যাঙ্কটা নেই। ট্যাঙ্কের জন্যেই হ্যামলিনের গাড়িকে ধাক্কা দিয়েছিল ওরা। বিশ্বাস করতে পারছে না যেন কিশোর। তাই তো মনে হয়। হ্যামলিন বিশেষ কিছু বলতে পারেনি। ডাক্তার কথা বলতে দেয়নি তাকে। তোমাদের কাছ থেকে যে কিনেছে এটা জানিয়েছে জাদুকর। তাই এলাম। ট্যাঙ্কে কি ছিল? মুসার রবিনের দিকে তাকালো একবার কিশোর। বেশিরভাগই পুরনো কাপড় আর ম্যাজিক দেখানোর কিছু জিনিস। আরেকটা জিনিস ছিল, একটা কথা বলা খুলি। কথা বলা খুলি?
খুলি কথা বলবে কিভাবে? সাধারণ বলে না, স্বীকার করল কিশোর। কিন্তু ওটা বলতে পারে। ওটার মালিক ছিল দ্য গ্রেট ডেটলার নামে এক জাদুকর। ফ্লেসারকে সব কথা খুলে বলল সে। চুপচাপ শুনলেন জিপ, মাঝে মাঝে ঠোঁট কামড়ালেন। কিশোরের কথা শেষ হলে বললেন, স্বপ্নও হতে পারে, হয়তো স্বপ্ন দেখেছ। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ঠিকানা মতো গিয়ে বাড়িটা পেয়েছি। সেরিনা নামে এক জিপসি মহিলার সঙ্গে দেখা হয়েছে। ডেটলারের সব কথা জানে সে। বলল মানুষের দুনিয়ায় নাকি নেই এখন ডেটলার। কপালের ঘাম মুছলেন ফ্লেসার। কাচের বলের ভেতরে টাকা দেখেছে। আশ্চর্য। চিঠিটা আর ছবি তুলে রেখেছ বললে, দেখাবে? নিশ্চয় স্যার, দাঁড়ান নিয়ে আসি। ওয়ার্কশপে এসে 2 সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো কিশোর। সকালেই ছবি ডেভেলপ করে রেখেছে, দেয়ালে ঝুলিয়ে রেখেছে শুকানোর জন্যে। ওগুলো খুলে নিয়ে বেরিয়ে এলো আবার টেলার থেকে। ভালো করে দেখলেন চিফ, মাথা নাড়লেন। সাধারণ চিঠি মনে হচ্ছে, নিয়ে যাই, পরে পরীক্ষা করে দেখব। সেরিনার সঙ্গে দেখা করা দরকার, চলো না এখনই যাই। রবিন আর মুসা আশা করলো তাদেরকেও সঙ্গে যেতে বলবেন চিফ, কিন্তু বললেন না। দুজনকে ইয়ার্ডেই থাকতে বলে পুলিশের গাড়িতে গিয়ে উঠল কিশোর। অফিসিয়ালে যাচ্ছি না, জানালেন ফ্লেসার। হয়তো আমাকে কিছুই বলতে চাইবে না, চাপাচাপিও করতে পারবো না, ওয়ারেন্ট নেই, অ্যারেস্টও করতে পারবো না। এরপর আর বিশেষ কোনো কথা হলো না। সেই বাড়িটার সামনে এসে থামলো গাড়ি। কিশোর নামলো আগে। বারান্দায় উঠে সিঁড়ি পেরিয়ে দরজার সামনে এসে বেল বাজালো। সাড়া নেই। আরো কয়েকবার বেল বাজিয়েও সাড়া মিলল না। এই সময় সে পথ দিয়ে যাচ্ছিল পাশের বাড়ির এক বৃদ্ধা। পুলিশের গাড়ি দেখে থামলো। জিজ্ঞেস করলো, কাকে চান? জিপসিদের? ওরা তো নেই, চলে গেছে। চলে গেছে? জিজ্ঞেস করলেন চিফ। কোথায়? কোথায় গেছে কে জানে। জিপসিরা কি আর বলে যায়? আজ এখানে কাল ওখানে। আজ সকালে দেখলাম পুরনো কতগুলো গাড়ি এলো, মালপত্র বোঝাই করে চলে গেল লোকগুলো। আমাদের সঙ্গে একটা কথাও বলল না কেউ।